নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করে শোনাব রমাপদ চৌধুরী রচিত একটি ছোট গল্প। আজ আমি শোনাচ্ছি আলমারিটা ছোট গল্পটি। চাই না, আমি তোমাদের কাছে হিরো হতে চাই না। আমি মনের মধ্যে সমস্ত বিরক্তি চেপে রাখার চেষ্টা করেও পারলাম না। মনে মনে বললাম, ওই গোয়ার বখাটে ছোকরা ও কি না তোমাদের কাছে? রাস্তা পার হবার আগে সকলেই যেমন একবারটি থমকে দাঁড়ায়, 40-এর কোঠায় পৌঁছে তেমনিভাবে থেমে পড়ে কার ভাবতে ভালো লাগে ভুল পথে এসেছি। ভুল পথ? জানি না। আজকাল এক এক সময় মনে হয় কাঁটা, জঞ্জাল, বলতা, বিছুটি যেন আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। একটু নড়াচড়া করতে গেলেই যেন কুটকুট করে ওঠে। দাঁত মুখ খিঁচিয়ে কিছু একটা করে ফেলতে ইচ্ছে করে। আবার এক এক সময় মনে হয় ছুঁই ছুঁই বাতিকওয়ালা বুড়ির মতো পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে ছোঁয়া বাঁচিয়ে চলতে পারলেই বুঝি আমার শান্তি। মিস্টার জামাইবাবু, আপনার মতো লোক একালে অচল, বুঝলেন? ভদ্রতা টদ্রতা এখন শিকাই তুলে রাখুন। আমাদের ছোট্ট ফ্ল্যাটের ছোট্ট বারান্দায় বেতের চেয়ারে বসে ছুটির দিনের বিকেলের চায়ে সবে চুমুক দিতে যাব। রাস্তা থেকে সজোরে ব্রেক কষা একটা গাড়ি ক্যাঁচ করে শব্দ করল। তারপর চিৎকার, হইহট্টগোল। আমি ছুটে গেলাম। আমি, অমিতা, রিনা। মন্টু নয় তো? না, পাড়ার অন্য একটি ছেলে। রাস্তা পার হতে গিয়ে এখনই চাপা পড়ত। এখন বোকার মতো ভ্যাবাচাকা খেয়ে থরথর করে কাঁপছে। কিন্তু তার দিকে তাকানোর তখন আর আমার সময় নেই। সমর, পাড়ার সেই গোয়ার বখাটে ছোকরা, গাড়ির ড্রাইভারকে টেনে নামিয়েছে। পাশের বাড়ি থেকে কে যেন জিজ্ঞেস করলেন, কি হয়েছে সমর? বাচ্চাটাকে চাপা দিচ্ছিল মশাই, এখন আবার রোয়াব দেখাচ্ছে। বলে কিনা চাপা দিলে বলতেন। ঘাড় ফিরিয়ে কথা বলছিল বটে, কিন্তু ড্রাইভারের জামার কলারটা তখনও ছাড়েনি। কথা শেষ করেই তাকে এক চড় মারল বখাটে ছেলেটা। আমি আর রিনা অমিতাকে বললাম, এসো, চলে এসো। স্বগতভাবে যেন নিজেই নিজেকে বললাম, ও কি ইচ্ছে করেই চাপা দিচ্ছিল? আহা, তা বলে দেখে চালাবে না? অমিতা বলল, মেরেছে ঠিকই করেছে, এত জোরে গাড়ি চালায় কেন? ওইটুকুন একটা বাচ্চা যদি চাপা পড়তো, ভাবুন তো। সত্যি, ভাবতেও গা শিউরে উঠছে। রিনার চোখে মুখেও আতঙ্ক ফুটে উঠল। বারান্দা থেকেই ডাকল, এই মন্টু, তুই চলে আয়। আমরা আবার ফিরে এসে বসলাম বেতের চেয়ারে বারান্দায়। কিন্তু ততক্ষণে চা ঠান্ডা হয়ে গেছে। মনটাও বিস্বাদ। ড্রাইভারটার দোষ হয়তো আছে, কিন্তু গোয়ার গোবিন্দ ওই সমরকে জজ সাহেব হবার? তা কেন? একাধারে দারোগা, জজ, জেলার হবার অধিকার কে দিল ওকে? অমিতা হেসে উঠল, হো বাবা, কথায় কথায় লজিকের বই খুলে বসতে হবে নাকি? আমার মনের মধ্যে তখনও উত্তেজনার ঘোর কাটেনি, অথচ রিনা আর অমিতা এর মধ্যেই কত সহজ হয়ে গেছে। দিব্যি ওরা রসিকতা করছে।
রিনার মাস্তুতো বোন অমিতা। সম্পর্কটা ওদের মধুর। ও আরও মধু মিশিয়ে হাসল। তবু আমার মনের গ্লানি দূর হলো না। বললাম, ওমু, তুমি না কলেজে পড়া মেয়ে? তোমার এসব মারামারি ঝগড়াঝাটি ভালো লাগে? অমিতা আবার হাসল। ভালো লাগা টাকা জানি না, তবে আপনার মতো ইস্ত্রি করা কথা বলে ডাইং ক্লিনিং ফেরত ব্যবহার এমন লোকের হাতে যেন না পড়ি, তাহলে সারা জীবন কপালে ভোগান্তি লেগে থাকবে না রে শেষদি? রিনা হেসে উঠে বললে, যা বলেছিস। বারান্দার এক পাশে রাখা আলমারিটার দিকে আঙুল দেখিয়ে বললে, ওই যে ভদ্রলোক হবার ভোগান্তি, ওর তো সব বিষয়েই এটা করতে লজ্জা, ওটা করতে লজ্জা। আলমারিটার দিকে তাকিয়ে আমারও অবশ্য মনের ভেতরটা কেমন খিচখিচ করে উঠল। আগে ঘরের মধ্যেই ছিল, এখন সেটা বারান্দায়। এই তো ছোট্ট এক ফালি বারান্দা, তার আধখানা জুড়েই আছে আলমারিটা। তাও সব সময় কেমন একটা সংকোচ হয়, সব সময় ভয় ভয়। কবে ছোট মামা এসে পড়ে, তার আত্মীয় স্বজনদের তো বিশ্বাস নেই, খুদ ধরতে পারলে কেউ ছাড়ে না। এর মধ্যেই তো বড় পিসিমা একদিন এসেছিল, বলে গেল, তোর আপন মামা রেখে গেল বনেদি জিনিসটা, তোদের দুখানা ঘর থাকতে। এটা কিন্তু অন্যায় করেছিস অরুণ। কথা তো নয় বড় পিসিমার, যেন শিরদাঁড়ার ওপর বিছুটি ঘষে দেন। অথচ আলমারিটা নিয়ে কি কম যন্ত্রণা ভোগ করতে হয়েছে? ছোট মামা রিটায়ার করে যখন কলকাতার বাসা তুলে দিলেন, তখন দিব্যি হাসি হাসি মুখ করে বলে গেলেন, আলমারিটা তোর এখানে দিন কয়েক রেখে দে, ভেতরে দামি জিনিসপত্র দলিল টলিল আছে, পরে এসে নিয়ে যাব। ব্যাস, তারপর আর নিয়ে যাবার নাম করেননি। ছোট মামার জিনিস, তাই যত্ন করে ঘরের মধ্যেই রেখেছিলাম তখন। কিন্তু ওটার যেমন দৈত্যের মতো প্রকাণ্ড চেহারা, তেমনি শ্রীছাঁদও নেই এতটুকু। সেকেলে ধরনের নকশা করা, নকশার ফাঁকে ফাঁকে ময়লা জমে আছে, আঙুল ঢোকে না সেখানে, কাজেই পরিষ্কারও করা যায় না। কেনার পর হয়তো পালিশও হয়নি কোনোদিন। ঘরের আর সব আসবাবের সঙ্গে একটুও তো মানাতো না। একেই ঘর দুখানাই বেশ ছোট ছোট, তার ওপর কৃপার উঠকে জায়গা দিয়ে ঘরখানা এখন আমার প্রতিই কৃপণ। ওটার দিকে তাকালেই ছোট মামার ওপর রাগ হতো। অসুবিধের কথা মুখ ফুটে বলতে পারিনি বলেই কি এই বেখাপ্পা বেঢপ বেমানান জিনিসটা ঘর জুড়ে থাকবে? অমৃতা হেসে উঠে বললে, না রে শেষদি, বনেদি জিনিস তো। জামাইবাবু হয়তো আশায় আশায় আছেন, কৃষ্ণকান্তের উইল আবার যখন ছবি হয়ে তখন কোনো সিনেমা ডিরেক্টরকে মোটা টাকায় ভাড়া দেবেন বলে ও নিজের রসিকতায় নিজেই কুলকুল করে হেসে উঠল। রিনাও তার সাথে হেসে ফেললে। তারপর বিরক্তির স্বরে বলল, তাও যদি চাবি বন্ধ করে না যেতেন, 2-4টে জিনিস অন্তত রাখতে পেলেও কাজ হতো। আমারও অবশ্য সে কথা মাঝে মাঝে মনে হতো। আবার ভাবতাম, ছি ছি, একটা জিনিস নয় রেখেই গেছেন, সেটার ওপর আবার লোভ জাগছে কেন? ব্যবহার করতে গেলেই তো তখন আত্মসাৎ করতে চাইব। রিনা চটে গিয়ে প্রায়ই বলতো, দরকার নেই বাবু ব্যবহার করে, যা দৈত্যের মতো চেহারা, তুমি বরং কড়া করে একটা চিঠি লিখে দাও। লিখব, এবার লিখব। আমি হেসে ওর রাগ কমানোর চেষ্টা করতাম, অথচ নিজে মনে মনে চটে উঠতাম আলমারিটার ওপর।
ছোট মামার ওপর। মনে হতো ওই আলমারিটাই যেন সমস্ত শান্তি নষ্ট করে দিচ্ছে। ছোট মামাকে কড়া করে চিঠি লিখব? এক এক সময় আমি নিজেই আশ্চর্য হয়ে যেতাম। স্পষ্ট কথা বলতে আমার সংকোচ হয় কেন? আমি কি সত্যি সজ্জন ভদ্রলোক, নাকি সকলের মুখে ও কথাটা শুনে শুনে আমি সবসময় তটস্থ থাকি, পাছে লোকে আমাকে অভদ্র বলে? আপনি অরুণদা রেগে গিয়ে কাউকে একদিন যদি শালা বলতে পারেন, আপনাকে একটা কাটলেট খাওয়াবো, আপিসের জয়ন্ত একদিন বলেছিল। শুনে আমার কিন্তু খুব ভালোই লেগেছিল, মনে হয়েছিল জয়ন্ত যে সব্বাইকে তুড়ি দিয়ে উড়িয়ে দেয়, সেও আমাকে সমীহ করে। আমি অবশ্য হেসে বলেছিলাম, হ্যাঁ আমি ভাই গ্যাস্ট্রিকের পেশেন্ট, ইহজীবনে তোমার কাটলেট ভাই ছুঁতে পারবো না। বা আরে, তারা তো শুনেছি খুব খিটখিটে হয়, হঠাৎ রেগে যায়। আপনার ভদ্রতার কাছে দেখছি গ্যাস্ট্রিকেরও হার মেনেছে বলে প্রচুর হেসেছিল জয়ন্ত। আমি মনে মনে বলেছিলাম, ভেতরটা তো দেখতে পাও না, বিষ ফোড়া হয়ে আছে, জ্বলছে। বাইরেই শুধু সৌজন্য বোধের মলম লাগানো থাকে। তাছাড়া ভাবি, মেজাজ রুক্ষ করেই কি শান্তি পেতাম, তাতে অশান্তি আরও বাড়ত। তবে মাঝে মাঝে মনে হয় ভদ্রতায়ের এই আদ্যির পাঞ্জাবিটা দুহাতে ছিঁড়ে টুকরো টুকরো করে দিই। কি গো, এমন গোমরা মুখ কেন? সেদিন বাজার থেকে ফিরতে থলিটা হাত বাড়িয়ে নিয়ে রিনা প্রশ্ন করলে। তখনই কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পরে পড়লাম, তোমার জন্যই। আমার জন্যে? রিনা চোখে প্রশ্ন তুললে। আমি কি করলাম? খুকির মা যতদিন ছিল কোনো ঝামেলা ছিল না, তারপর থেকেই রিনার অভিযোগ। মাছ কত আনো বলো তো? খুকির মা মাছ আনতো, দিব্যি একবেলা কুলিয়েই যেত। সমস্ত লোক এত অভদ্র হয়ে উঠেছে, লাঞ্ছনার ছাপটা মুছে ফেলার চেষ্টা করে বললাম, লোকটা কি বললে জানো? বললে মাছ তো নেন 150, তার আবার 2বার করে ওজন করতে হবে। পেট্রোলের গায়ে যেন জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটা ফেলে দিয়েছি। দপ করে এক ঝলক আগুন হয়ে গেল রিনার মুখ। তবু তুমি মাছ নিলে? মাছের টুকরোটা তার মুখের ওপর ছুঁড়ে মারতে পারলে না? বিষণ্ণতার মধ্যেও হাসবার চেষ্টা করলাম। কি দরকার ঝগড়াঝাটি করে? কাল থেকে অন্য দোকানে নেব। অন্য দোকানে? অন্য জায়গায়? অন্য লোকের কাছে? এক এক সময় সন্দেহ হয়, আমি ভদ্রতার ছদ্মবেশে কাপুরুষতা ঢেকে রাখছি না তো? অমিতা কলেজে পড়া শিক্ষিত আধুনিক মেয়ে। সেও মাঝে মাঝে বেড়াতে এসে আমার ভদ্রতা বোধকে শুধু ঠাট্টাই করে যায়। রিনা কথায় কথায় বিরক্ত বিস্ময়ে বলে, তুমি কি? আর মন্টু, আমার 12 বছরের ছেলে মন্টু? মা, আজ নীরুকে বেশ শুনিয়ে দিয়েছি। কি শুনিয়েছিস? রিনার হাসিতে আমি দিব্যি একটা প্রশ্রয় দেখতে পেলাম। মন্টু বললে, বাস থেকে নামবো, তখনও টিকিট কাটা হয়নি। আচ্ছা বাবা, কন্ডাক্টরকে ডেকে ভাড়া দেওয়াই তো উচিত, বলো? নিশ্চয়ই, আমি সায় দিলাম। আমি খুশিও হয়ে উঠলাম। ভদ্রতার সঙ্গে সততার কোথাও একটা ঘনিষ্ঠ সম্পর্ক তো নিশ্চয়ই আছে। তা না হলে সৌজন্য বোধ শুধুই একটা হিপোক্রিসি হয়ে দাঁড়ায়। মন্টু সৎ, মন্টু আমার 12 বছরের ছেলে। আমি গর্ব বোধ করলাম। ভিড়ের মধ্যে কন্ডাক্টর শুনতে পাচ্ছিল না, তাই চিৎকার করে বললাম,
নেমে যাব, ভাড়া নিয়ে যান। মন্টুর গলার স্বর উত্তেজিত হয়ে উঠল। নীরু ছিল সঙ্গে। ও কি বললে জানো? বললে 10 পয়সা ভাড়া তো, তাই খুব সাধু সাজছিস? 10 টাকা ভাড়া হলে কত ডেকে ডেকে টিকিট কাটতিস দেখতাম আমি। আমি চমকে উঠলাম, যেন অসতর্কভাবে প্লাগ পয়েন্টে হাত দিয়েছি। কি আশ্চর্য, 12-13 বছরের একটা ছেলেও আজকাল এমন কথা বলে, এমন কথা ভাবে। মন্টু হাসল, বললে মুখের উপর শুনিয়ে দিয়েছি। কি বলেছিস? রিনা হাসি হাসি মুখে প্রশ্ন করলে। বললাম, চোর যদি হতেই হয় বড় চোর হব, তোর মতো ছিঁচকে চোর হব না। আমি বোধ হয় কিছু একটা বলতে চাইলাম, এ কথা না বললেই পারতে, কিংবা এ কথা বলা অন্যায় এমন কিছু। কিন্তু রিনার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে হাসছে। ও যেন মন্টুকে তারিফ করছে। আমি গুটিয়ে নিলাম নিজেকে, প্রতিবাদ করলাম না। কিন্তু সারা জীবন ধরে আমি কি শুধুই গুটিয়ে আসব, সরে আসব, পালিয়ে আসব? ডাই ক্লিনিং থেকে কাপড়গুলো নিয়ে আসার পর বিছানার ওপরই পড়েছিল। কয়েকবারই রিনাকে বলেছি তুলে রাখার জন্যে। বাইরে পড়ে পড়ে নোংরা হবে, ইস্ত্রি নষ্ট হবে, সে খেয়াল নেই। রিনা একটার পর একটা কাজ করছে। বললাম, তুলে রাখো, ধুলে পড়ছে যে। যা নোংরা নোংরা বাতিক ভদ্রলোকটির, বাইরে বেরোলেই গায়ে ময়লা লাগে, ওকেও আলমারিতে চাবি দিয়ে রাখলে পারিস। অমিতা হেসে উঠল। রিনা রসিকতায় যোগ দিল না। বিরক্ত মুখে কাপড়গুলো নিয়ে পাশের ঘরের ওয়ার্ড্রপে রাখতে যেতে যেতে নিজের মনেই বললে, ও ব্রহ্মদৈত্যটাও আর বিদায় হবে না, একটা আলমারিও আর কেনা হবে না। জায়গা আছে আর যে রাখবো? একটু একটু করে সংসার বাড়ছে, এ ঘরের জন্যে একটা আলমারির প্রয়োজনও হচ্ছে। একদিন গিয়ে ছোট একটা স্টিলের আলমারি পছন্দ করেও এসেছিলাম। তবু ফিরে এসে বললাম, কিনলেই তো হলো না, রাখবেটা কোথায়? রিনা গম্ভীর মুখ করলে। তোমার শুধু ভদ্রতাটুকু থাকলেই হলো, আর তো কিছু রাখার দরকার নেই। ছোট মামার ওই প্রকাণ্ড আলমারিটাই হয়েছে চক্ষুশূল, শুধু জায়গা জুড়ে থাকবে, অথচ কাজে লাগানো যাবে না। তাছাড়া আশপাশের অন্য জিনিসগুলো, সেগুলো যে সবই আধুনিক ধরনের, এ কালের। তার মধ্যে বাবা, একেবারে মিউজিয়াম করে রেখেছেন অরুণদা। জয়ন্ত একদিন বেড়াতে এসে হেসে উঠেছিল ওটার দিকে তাকিয়ে। কতই কিনলেন? হেসে ফেলে বলেছিল, নকশার বাহার আছে কিন্তু, চারদিকে 4টে সাপ প্যাঁচ মেরে মেরে ফনা তুলছে, কি ইমাজিনেশন। আর 3টে ফনা থাকলে এই সপ্তশীর দিব্যি শ্রী বিষ্ণু হয়ে শুয়ে পড়তে পারতেন ওর ওপর। ভীষণ অপ্রস্তুত লেগেছিল সেদিন। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, ওটাকে যেমন করেই হোক তাড়াবই। কিন্তু চিঠি লিখলেই তো ছোট মামার কাছ থেকে 2টো কড়া কথা শুনতে হবে। যা ঠোঁট কাটা লোক। কি রে শেষদি, আমার জেন্টেলম্যান জামাইবাবুর খবর কি? কলেজ ফেরার পথে অমিতা এসে হাজির হলো। পরিহাসের স্বরে বললাম, খবর আর কি, সমরের মতো গোয়ার গোবিন্দ একটি পাত্র খুঁজছি। ওহ,
লাভলি। চোখ মুখের এমন ভাব করলে অমিতা যেন এইমাত্র আচারে জিভ ঠেকিয়েছে। জিভে ঝোল টেনে হেসে বললে, মেরুদণ্ডওয়ালা ছেলে আমার এত ভালো লাগে, আপনার মতো মিনমিনে ভদ্রলোক স্যার কোনো মেয়েই পছন্দ করে না। নেহাত সেজদির হাতে পড়েছেন তাই। রিনা হেসে উঠে বললে, না রে, বুড়ো হচ্ছে কি না, তাই আজকাল একটু খিটখিটে হচ্ছে। সেদিন যা কাণ্ড করেছে। কাণ্ড করেছে? আপিসের জয়ন্ত, সেও সব শুনে হো হো করে হেসে উঠেছিল। অথচ আমি ভেবেছিলাম ও অন্তত বাহবা দেবে, তাহলে হয়তো জ্বালাটা একটু জুড়োতো। সেদিনের কথা ভাবলে এখনো সমস্ত শরীর রাগে থরথর করে কেঁপে ওঠে। উত্তেজিত হয়ে উঠি। 10টা টাকা কন্ডাক্টরকে এগিয়ে দিয়ে বললাম, না না, ভুল করছেন, আমি এই স্টপেই উঠেছি। বাস কন্ডাক্টর। ভাবলেও এখনো দাঁতে দাঁত চেপে রাগ সামলাতে হয় আমাকে। আমাকে বিশ্বাস করল না, যেন আমার কথার কোনো দামই নেই, যেন আমি ভদ্রলোক নই, যেন সামান্য 5টা পয়সা আমি ফাঁকি দিতে চাইছি। আপনি তো শিয়ালদা থেকে আসছেন দাদু, আমি উঠতে দেখেছি আপনাকে। আমি খুব লাঞ্ছিত বোধ করলাম, তবু ক্রোধ চেপে ধীরে ধীরে বললাম, না, ভুল করছেন, আমি এখানেই উঠেছি। লোকটি এবার রূঢ় স্বরে বললে, আরও 5 পয়সা দিন, আমি দেখেছি আপনি অনেক আগে থেকেই উঠেছেন। বাস শুদ্ধ লোক আমার দিকে তাকিয়ে আছে। বেশ বুঝতে পারছি তারা কৌতুক বোধ করছে। তাদের কৌতুকের চোখ, উপহাসের চোখ, ঘৃণার চোখ আমার সমস্ত শরীরকে বিদ্ধ করছে। আমি এবার দৃঢ় স্বরে বললাম, আমি এখানেই উঠেছি। আর সেই মুহূর্তে যাত্রীদের মধ্যে থেকে একজন বললে, কেন তর্ক করছেন, আমিও দেখেছি আপনি শিয়ালদা থেকেই আসছেন। যাত্রীটি যেন ধমক দিল আমাকে। মুহূর্তের জন্যে আমার সমস্ত শরীর এক রাশ ক্রোধের স্ফুলিঙ্গ হয়ে উঠল। আমি পকেট হাতড়ালাম। 2খানা 1 টাকার নোট বেরিয়ে এলো। আমি সে দুটো তুলে ধরলাম সেই কন্ডাক্টরের সামনে। আমি তখন উত্তেজনায় থরথর করে কাঁপছি। আমি বললাম, এই 2 টাকার মধ্যে অনেকগুলো 5 পয়সা আছে। আমার চোখে কি ছিল জানি না। কন্ডাক্টর ভয় পেল, বলে উঠল, কি মশাই, মারবেন নাকি? আমি কোনো উত্তর দিলাম না, শুধু সেই 1 টাকার নোট 2খানা তার চোখের সামনে ছিঁড়লাম, টুকরো করলাম, আবার ছিঁড়লাম, টুকরো করলাম, তারপর হাওয়ায় উড়িয়ে দিয়ে নেমে পড়লাম। নেমে পড়েই আমি একটা অদ্ভুত আনন্দ পেলাম, একটা গর্বের অহংকারের বিশুদ্ধ আনন্দ। বুকের মধ্যে যে জায়গাটায় সে এক ঝলক কালি ছিটিয়ে দিয়েছিল, সেই জায়গাটা যেন ছুরি দিয়ে কেটে ছুঁড়ে ফেলে দিলাম। ঠিক যেমনভাবে রিনা একদিন আমাকে না জানিয়ে বিতিকিচ্ছিরে চক্ষুশূল আলমারিটাকে বারান্দায় বের করে দিয়েছিল। তোমার ওসব গরমের পোশাক টোশাক কোথায় রাখবে রেখো, আর নয়তো রাস্তায় ফেলে দিও। রিনা ঠকাস করে চায়ের কাপটা নামিয়ে দিয়ে বললে, বুঝলাম রাগটা ছোট মামার ওই আলমারিটার ওপর, যেটা জায়গা জুড়ে আছে, অথচ কাজে লাগে না, যেটার জন্য ছোট 1খানা স্টিলের আলমারি কেনা যাচ্ছে না। ওটাকে আজকাল বড় নোংরা লাগে, এক রাশ জঞ্জালের মতো। কি ছিঁড়ি আলমারির! যাই বলুন জামাইবাবু,
আপনার ছোট মামার কি করে যে ওসব জিনিস পছন্দ হয়েছিল বলে হেসে উঠেছিল অমিতা। আমি বললাম, তখনকার দিনে তো ওই রকমই ফ্যাশন ছিল। তাছাড়া ওরকম মেহগনি কাঠই কি আজকাল পাওয়া যায় নাকি? অমিতা নাক সিঁটকে বললে, যখন ছিল তখন ছিল, এখন বেমানান। চেলিয়ে কাঠ করে উনুন ধরিয়ে দেড়ে শেষ দিই, সব সমস্যাই মিটে যাবে। আমি আহত বোধ করলাম। হাজার হোক, আমারই তো ছোট মামা, তার রুচিকে ঠাট্টা করলে গায়ে লাগবারই কথা। অমিতা বিনুনিতে আঙুল খেলাতে খেলাতে বললে, আহা, রাগ করতে হবে না, এমন কিছুই বলিনি। তারপর হেসে উঠে বললে, যখনকার যা, সত্যি বলুন, আজকাল ওটাকে বেমানান লাগে না? যখনকার যা। অমিতা চলে যাবার পর কথাটা আমাকে বারবার ভাবালো। তাই তো, চারপাশের আসবাবগুলো এখন অন্য ধরনের। ফ্ল্যাটের ছাদ নিচু হয়ে গেছে, তার সঙ্গে ওটা মানাচ্ছে না। ভদ্রতা আজকাল আর কোথাও নেই জয়ন্ত, ঠিকই বলেছ। জয়ন্ত সব শুনে হো হো করে সশব্দে হেসে উঠল। সে কি অরুণদা, এই সামান্য কারণে বাসের মধ্যে আপনি একটা সিন ক্রিয়েট করলেন? সিন ক্রিয়েট করলাম? আমি কেমন বোকার মতো তাকালাম জয়ন্তর মুখের দিকে। বাস কন্ডাক্টরের গালে, সেই যাত্রী ভদ্রলোকের গালে কি এর চেয়ে জোরে থাপ্পড় বসানো যেত? জয়ন্ত হেসে উঠে বলল, ব্লাড প্রেশারটা দেখান অরুণদা। কি লাভ হলো? লোকগুলো হেসেছে শুধু, ভেবেছে বদ্ধ উন্মাদ। জয়ন্ত আমার সব গর্ব, সমস্ত অহংকার কেড়ে নিল। আমি মুষড়ে পড়লাম। তাহলে কি অভদ্রতাকে অভদ্রতা দিয়েই লড়তে হবে? হ্যাঁ, আপনি অরুণদা যদি রেগে গিয়ে কাউকে শালা বলতে পারেন, একটা কাটলেট খাওয়াবো। জয়ন্তর সেই কথাটা আমার মনে পড়ে গেল। ওর সব অজুহাত রে অমু, ওর সব অজুহাত। ওই তো আলমারিটা এখন বারান্দায় সরিয়ে দিয়েছি, এখন তো একটা ছোট স্টিলের আলমারি নিয়ে আসতে পারে। রিনা আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বললে। ভদ্রতা জিনিসটাকে আমিও এখন বারান্দায় সরিয়ে দিয়েছি, কোনোদিন হয়তো সেখান থেকে রাস্তায় বের করে দেব। বললাম, না না, শুধু ভাবছি, ছোট মামা যদি রাগারাগি করেন, শেষে ওটাকে আবার যদি ঘরের ভেতরে নিয়ে আসতে হয়। অমিতা সশব্দে হেসে উঠল। নাইস, হেই না হলে আমার জামাইবাবু? আলমারিটা নয় স্যার, আপনাকেই মিউজিয়ামে রেখে দেওয়া উচিত। অমিতা আমাকে চটাবার জন্যে দুষ্টু হাসি হাসল। আমি একটু উষ্মার স্বরে বললাম, তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না। রিনা বললে, কেন তর্ক করছিস ওমু? আসলে ওর রুচিও ওই বিদিকিচ্ছিরি আলমারিটার মতোই। আমি চুপ করে বসে গেলাম। আমি চিঠি লিখলাম ছোট মামাকে সেদিনই। লিখলাম, যত তাড়াতাড়ি পারেন ওটা নিয়ে যাবেন, আর প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে 1 সপ্তাহের মধ্যেই একটা ছোট্ট সাইজের এই ঘরে এইসব সুন্দর আসবাবের সঙ্গে মানানসই একটা স্টিলের আলমারি কিনে আনলাম। চমৎকার, চমৎকার। রিনা খুব খুশি হয়েছে, ওর মুখ দেখেই বোঝা গেল। অনেক ভেবে চিনতে ঘরের মধ্যে নতুন আলমারিটা বসানোর পর সমস্ত ঘরখানার দিকে তাকিয়ে এত ভালো লাগলো। রিনা যেদিন আমাকে না জানিয়ে ওটা বারান্দায় বের করে দিয়েছিল, সেদিন যেমন ভালো লেগেছিল ঠিক তেমনি। অমিতা দেখে বললে,
বাহ রে, রংটা বেশ সুদিং তো। কি যে বলিস শেষদি, বেশ রুচি আছে স্যার আপনার। আমার বিয়ের সময় আপনাকেই বাজার সরকার করে দেব। কোনো নকশা নেই, আতিশয্য নেই, একেবারে সিম্পল চাচা ছোলা। ঘরের খাট, চেয়ার, টেবিল ড্রেসিং টেবিলের মতোই। এখন ছোট মামার আলমারিটার দিকে তাকিয়ে আরও যেন খারাপ লাগে, আরও অসহ্য। তাই দিন কয়েক যেতে না যেতে আরও কড়া করে একটা চিঠি লিখলাম ছোট মামাকে। জয়ন্ত, আমি আরও কুৎসিত হতে পারি। চিঠি লিখতে লিখতে মনে মনে আমি বলেছিলাম, সকলেই হয়তো বলতে চাইছে আমি এ পৃথিবীর যোগ্য নই, অথচ আমি যে ভেতরে ভেতরে এ সমাজের, এ কালের উপযুক্ত হয়ে উঠতে চাইছিলাম। এমনই সময়ে সেই দুর্ঘটনাটা ঘটে গেল। মন্টু বাস থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলো। 3টে দিন কিভাবে কেটে গেল জানতেও পারিনি। খবরের কাগজে, পাড়ায়, বাড়ির মধ্যে কোথায় কি ঘটে গেল, কত কি ঘটে গেল জানতেও পারিনি। স্মৃতিভ্রংশ মানুষের মতো। শুধু একটি আশঙ্কা, মৃত্যু। শুধু একটি প্রার্থনা, মন্টুকে বাঁচাতে হবে। হাসপাতালের নিঃশব্দ করিডরে শুভ্র বেশে নার্সদের ত্রস্ত পদের আনাগোনা, ডাক্তারের চিন্তিত ধীর পদক্ষেপ। ভয়, ভয়, প্রচণ্ড ভয়, আর ক্ষীণ একটা আশা। ডাক্তারের মুখোমুখি দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করতেও ভয়। গতকাল বিকেলে অমিতা এসেছিল। বিভৎস স্থির রক্তহীন মুখ সকলের, অমিতার, রিনার, হয়তোবা আমার নিজেরও। একটি অবশ্যম্ভাবী শোকের মধ্যে তিল তিল যন্ত্রণায় দগ্ধ হচ্ছি। 72 ঘন্টা, 72 ঘন্টা পার না হলে কিছুই বলা যাবে না। ডাক্তারের কথাটা বড় নির্দয় মনে হয়েছিল, কিন্তু শেষ অবধি মন্টুর জ্ঞান ফিরে এলো। ডাক্তারের মুখে হাসি। রিনার দিকে তাকিয়ে বললেন, ভয়ের কি আছে, আমরা তো যথাসাধ্য করছি। একটি মাত্র ভরসার কথা। কৃতজ্ঞতায় আমার চোখে জল এলো। রিনার মুখে বিষণ্ণ হাসি। সেই প্রথম দিন আমরা একটুখানি আশা নিয়ে হাসপাতাল থেকে ফিরছিলাম। রিনার মুখ প্রথম বর্ষার জল পাওয়া চারাগাছের মতো লেগেছিল। রিনা হাসতে চাইছিল, তবু সংশয়ের কণ্ঠস্বরে প্রশ্ন করলে, ভালো হয়ে যাবে তো? আমি ট্যাক্সিটাকে একটু গঙ্গার ধার দিয়ে ঘুরে যেতে বললাম। আমি রিনার মুখে একটু ভরসার বাতাস বুলিয়ে দিতে চাইছিলাম। ও পরম নির্ভরতায় আমার কাঁধে মাথা রাখলে। ট্যাক্সি ড্রাইভার হয়তো রিনার চোখের জল দেখেছিল। সে হয়তো আমাদের কথাবার্তা শুনছিল, ডাক্তারের সান্ত্বনার কথা। সে হঠাৎ স্তোকের মতো গলায় বললে, ভাববেন না মা, ছেলে আপনার ঠিক হয়ে ভালো হয়েই বাড়ি আসবে। খুব ধীরে ধীরে ট্যাক্সিটা চলছিল। আহ, ঠান্ডা বাতাসে সমস্ত দুশ্চিন্তার ভার যেন দূরে সরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অত্যন্ত গর্হিত মন্তব্যের একটা তীর এসে বিঁধল। আমি চমকে উঠলাম। রিনার ভারহীন মুক্ত স্বাদ শরীর চমকে উঠল সেই নোংরা বিদ্রূপে। আমার কাঁধ থেকে মাথাটা সরিয়ে নিল। আমি তাকিয়ে দেখলাম রাস্তার মোড়ে গলাগলি হয়ে দাঁড়ানো ছোকরাগুলো তখনও হাসছে।
একজন আবার কি যেন বলল। আমার কান ঝাঁঝা করে উঠল। অশালীন কথাটা রিনার আশাদীপ্ত ক্ষণিকের আনন্দের মুহূর্তটুকু ভেঙে চুরমার করে দিল। এমন একটা কথা রিনার কানে পৌঁছেছে ভেবে আমার মাথায় ফিনকি দিয়ে রক্ত উঠল। আমি ট্যাক্সি থামাতে বললাম। আমি তখন অন্ধ উন্মত্ত। আমি নেমে এসে বাঁ হাত বাড়িয়ে ছেলেটির শার্টের বুকটা বাঘের থাবার মতো মুঠিতে কামড়ে ধরলাম। সজোরে একটা চড় মারলাম তার গালে। আর সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে বেরিয়ে এলো মুদ্রণের অযোগ্য সেই কুৎসিত অভব্য শব্দটি। আমার মনে হলো জীবনে এই প্রথম আমি ভদ্রলোক হয়ে উঠলাম। সমস্ত পথ রিনা আর একটিও কথা বলেনি। আমার ভীষণ অনুতাপ হলো। সারাক্ষণ মন বিস্বাদ। ফিরে এসে চিরাচরিত অভ্যাসে লেটার বক্সে উঁকি দিলাম। উঁকি দিয়ে একটা চিঠি দেখতে পেলাম। সুইচ টিপে আলো জ্বেলে চিঠিটা পড়তে পড়তে বললাম, দেখেছো কাণ্ড? কি হলো? রিনার গলার স্বর ম্লান। বললাম, ছোট মামার চিঠি। রিনা তখনও হয়তো ছেলের কথাই ভাবছে, কিংবা আজকের বিশ্রী ঘটনাটার কথা। বললাম, এখন কি করি বলো তো? নিজেকে বড় অসহায় লাগলো আমার। রিনা এমনভাবে কি লিখেছেন জিজ্ঞেস করল, যেন উত্তর শোনার জন্যে ওর কোনো আগ্রহই নেই। আমার গলা ভারী হয়ে এলো, চোখে জল এলো। বললাম, লিখেছেন, ওটা তোকে দিয়ে দেবই ভেবেছিলাম। লিখেছেন, সোমবার গিয়ে দলিলগুলো নিয়ে আসব। আলমারিটা তুই নিয়ে নিস, রাখিস যত্ন করে। মেহগনি কাঠের তৈরি, অনেক খরচ হয়েছিল। রিনা কোনো কথা বলল না। ও তখনও ভাবছে মন্টুর কথা, কিংবা আজকের বিশ্রী ঘটনাটার কথা। আর দৈত্যের মতো ওই বিরাট বেমানান আলমারিটা, উত্তরাধিকার সূত্রে পাওয়া ভদ্রতা বোধের মতো, তখন আমার বুকের ওপর চেপে বসেছে। ওটাকে নিয়ে এখন কি করি বলো তো? আমি অসহায়ের মতো বলে উঠলাম।